স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি রেদওয়ান আহমেদ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এরই মধ্যে নেতাকর্মীদের উত্তাল স্রোত মিশেছে সমাবেশ স্থলে। ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশের আশেপাশের এলাকা। বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতেই চলে যেতে চাই সহকর্মী আনোয়ার হোসেনের কাছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশে কিন্তু আমাদের আরও সহকর্মীরা রয়েছে, সেসব তথ্য আমরা নিশ্চয়ই জেনে নেব। আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে কি দেখছেন, একটু যারা এসেছেন নেতাকর্মীরা তাদের দেখতে চাই। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীরা এখন পর্যন্ত এসেছেন কিনা সেই বিষয়টিও আমাদের জানাবেন। রেদওয়ান, এরই মধ্যে তো আমরা আগেই জানিয়েছি যে জামায়াতে ইসলামীর এই যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু এরই মধ্যে মানে শুরু হয়েছে। বক্তৃতা চলছে, বিভিন্ন স্তরের নেতারা এখন বক্তৃতা দিচ্ছে। আর আপনি যেটি জিজ্ঞেস করেছিলেন, তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে এরই মধ্যে দেখেছি আমরা যে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ খেলাফত আন্দোলন, সেই সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার যে নেতা বা প্রতিনিধি, তারাও এখানে এসেছেন। কিছু ইসলামিক দলের নেতারাও এই জাতীয় সমাবেশে, জামায়াতে ইসলামীর সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। তো আমরা দেখছি যে বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দিচ্ছেন এবং যেটি আপনি বলছিলেন যে আজকের এই জাতীয় সমাবেশ, এখান থেকে 7টি দাবিকে তারা আসলে প্রাধান্য দিচ্ছে। তো সেই জায়গা থেকে প্রবাসীদের ভোট ব্যবস্থা, সেই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন, লেভেল প্লেইং ফিল্ড, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ আমরা দেখেছি যে জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, এই বিষয়গুলো বক্তব্যের মধ্যে উঠে আসছে। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যারা ছাত্র শিবিরের পক্ষে যারা বক্তব্য দিচ্ছেন, তারাও এই যে জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও তারা তুলছেন। এবং সব মিলিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, একটি পরিবেশ তৈরি হবে, এমন কথাগুলোই কিন্তু মূল মঞ্চ থেকে যারা বক্তব্য করছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে এটি উঠে এসছে। এবং যে সমাগমের কথা আপনি জানাচ্ছিলেন, তো সেই জায়গা থেকে বলতে চাই একেবারেই লোকারণ্য এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। যদি বলি ঠিক এই মুহূর্তে তিল ধারণের আসলে কোনো জায়গা নেই, এমন লোকারণ্য হয়ে গেছে। কারণ সারা দেশ থেকে বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো পর্যায়ক্রমে বক্তৃতা হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই এই জাতীয় সমাবেশ শেষ করা হবে, এমন একটি কথাও কিন্তু জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে রেদওয়ান যে জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশ, সেই সমাবেশটি একেবারেই পরিপূর্ণ। এখন এরপরে যারা কেন্দ্রীয় বা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন, বিশেষ করে জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল বা সহকারী সেক্রেটারি জেনারেল যারা আছেন, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো পর্যায়ক্রমে হবে। তারপরেই হয়তো আমরা আসলে বুঝতে পারবো আজকের যে 7টি দাবির কথা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে, সেই দাবিগুলো উত্থাপন করা হবে। একই সঙ্গে সামগ্রিক যে রাজনৈতিক সংকট, সামগ্রিক যে অবস্থা, সেই অবস্থা উত্তরণে মোটা দাগে কোনো বার্তা এই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ থেকে আসে কিনা, তার জন্য কিছু অপেক্ষা করতেই হবে। রেদওয়ান। জি, আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের আরও সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশে। সহকর্মী মোহাইমিনুল খান অপু এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সাথে। অপু, আপনি যেখানে আছেন সেখানে জনস্রোত দেখতে চাই, সেই সাথে কি তথ্য রয়েছে আরও আপনার কাছে জানাবেন আমাদের। জামাত ইসলামের যে সমাবেশ, সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। এই মাঠটি প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী যারা রয়েছেন, তারা ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের এই মাঠে রয়েছেন। এছাড়া এই সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও কিন্তু সব সড়কগুলোতেই কিন্তু জামাত ইসলামের যে সকল নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু কানায় কানায় ভর্তি রয়েছেন। এখন এই মুহূর্তে মঞ্চে যারা বক্তব্য দিচ্ছেন, জামায়াত ইসলাম সহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, জুনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছে অন্যান্য দলের, তারা কিন্তু বক্তব্য রাখছেন। ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা বক্তব্য তারা একটি কথা স্পষ্ট করে বলছেন যে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি পিআর পদ্ধতিতেই তারা দাবি করছেন। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সংসদ হবে, যেখানে সব দলের মতামত থাকবে এবং সব দলের সংসদ সদস্যরা এই সংসদে থাকবেন, এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। তবে এই সমাবেশটি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের 7টি দফা যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু এখনও লেভেল প্লেইং ফিল্ড সেটি তৈরি হয় না, এটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন। কিন্তু সারা দেশে যে ধরনের অরাজকতা চলছে, তার প্রেক্ষিতে তারা কিন্তু প্রশাসনকে আরও কঠোর হওয়ার কিন্তু অনুরোধ করছেন। এছাড়াও যেটি বলছেন যে আগামীতে এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ অন্যান্য যে ইসলামী দলগুলো আছে, তারা একজোট হয়ে নির্বাচন করবেন, সবাইকে
ঐক্যে থাকার কথা কিন্তু জোর দিয়ে বলছেন এবং আগামীতে ইসলামী দল সরকার গঠন করবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং সমাজে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন তারা কিন্তু জুলাই আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ করছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের দৃশ্যমান বিচার দাবি করছেন। যেহেতু প্রায় 1 বছর হতে চলল কোনো বিচার দৃশ্যমান হয়নি, এতে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি আরও যেটি বলছেন যে এই সমাবেশে পরবর্তীতে জামায়াত ইসলাম কিন্তু দীর্ঘ ৪৫ বছর পরে এই সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে সমাবেশ করছেন। এর আগে তারা বিএনপির সাথে যখন জোটে ছিল তারা ছিল, তবে ৪৫ বছর পরে তারা আজকে যে সমাবেশ করছেন এটি দেশবাসীকে তারা একটি মাইল ফলক হিসেবে রাখছেন যে এই সমাবেশ হবে তাদের স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ। এবং জামায়াত ইসলামের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এখানে যারা সারা বাংলাদেশ থেকে তাদের যে সকল নেতাকর্মী এসেছেন তারা প্রত্যাশা করছেন যে তারা তাদের নেতৃবৃন্দ যে সকল কথা বলবেন সেগুলোকে তারা ধারণ করে সামনের দিনের নির্বাচনের একটা প্রস্তুতি নেবেন, সেই আভাস এখান থেকে দিবেন। এবং জানেন যে ইতিমধ্যে জামায়াত ইসলামীর প্রায় প্রতিটি আসনেই কিন্তু প্রার্থী নির্ধারণ করা হয়ে গেছে। এছাড়া তারা কিন্তু নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে আজকে তারা যে সমাবেশটি আয়োজন করছেন এটি কিন্তু যখন ইসলামী দলসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতবিরোধ দেখা দিচ্ছে সংস্কার কমিশনের সাথে, সেই মুহূর্তে কিন্তু জামায়াত ইসলাম এই সমাবেশটি করে তারা তাদের যে শক্তি সেই শক্তি কিন্তু জানান দিচ্ছেন। এছাড়াও যদি দেখেন এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ কানায় কানায় পরিপূর্ণ, প্রতিটি মাঠে কিন্তু তিল পরিমাণ যে জায়গা সেটি কিন্তু ঠাঁই নেই। যারা মাঠের ভিতরে জায়গা করে নিতে না পারেছেন তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে যে গাছগুলো রয়েছেন প্রতিটি গাছেই কিন্তু এই কর্মী যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং প্রতিটি নেতাকর্মীকে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা, 16 বছর ধরে তারা ঠিকভাবে কথা বলতে পারেনি, স্বাধীনভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারেনি, তারা যেটি বলছেন সামনের নির্বাচনে তারা একটি অবাধ সুষ্ঠু ভোট হবে, অন্তর্বর্তী সরকার এমন একটি আয়োজন করবেন যে ভোটে তারা যারাই সরকার গঠন করুক পরবর্তী দিনে আর কোনো ফ্যাসিবাদ যেন তৈরি না হতে পারে সেই বিষয়টি কিন্তু তারা জোরালোভাবে তুলে ধরছেন। এবং প্রতিটি বক্তা এবং নেতাকর্মী যারা রয়েছে, আমরা অনেক তৃণমূল কর্মীর সাথে কথা বলেছি, তাদের একটি প্রত্যাশা যে তারা পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন। এটি পিআর পদ্ধতি ছাড়া এই নির্বাচন হলে সেই নির্বাচনে সংসদে সবার সমান সুযোগ হবে না, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়া যদি আমি একটু বলতে থাকি যে জামায়াত ইসলামীর যিনি আমির রয়েছেন তিনি কিন্তু বিকাল 5টা অথবা তারপরে কিন্তু প্রধান অতিথির বক্তব্যে কথা বলবেন। এছাড়া এখন তিনি সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। এছাড়া সকাল 9টা 40 কিন্তু এই আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক আয়োজনে যেটি শুরু হয়েছিল সেটি প্রায় দুপুর 2টার পরে জুমার নামাজের পরে নেতাকর্মীরা মাঠেই নামাজ পড়েন। এরপরে 2টার পরে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দ এখন কিন্তু বক্তব্য রাখছেন। এইসব নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তারা তাদের নেতা তাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিবেন সেগুলো তারা মেনে চলবেন এমনটি বলছেন এবং সামনের দিনগুলোতে আর যেন কোনো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত না হয় সে বিষয়ে তারা কিন্তু জোরালোভাবে দাবি তুলছেন। রেদন। জি অপু, আপনাকে ধন্যবাদ। আমাদের 2 সহকর্মী সোহরাওয়ার্দী উদ্যানের কি পরিস্থিতি সেই বিষয়ে আসলে দেখাচ্ছিলেন। এবার একটু রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন, সেখানকার পরিস্থিতি এবং ওভারঅল কি অবস্থা আমরা জানবো শাহ ইমনের কাছ থেকে। আছি রাজধানীর মৎস্য ভবন এলাকায়, যে কাকরাইলের দিক থেকে এসে যে মৎস্য ভবন রয়েছে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে। আমি যদি আপনাকে বলি যে সকাল থেকে তো সোহরাওয়ার্দী উদ্যানের যে মহাসমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা যেমন তিল ধারণের জায়গা নেই, এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকাও কিন্তু তিল ধারণের জায়গা নেই। এখানে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই জামায়াতে ইসলামের যে আজকে মহাসমাবেশ সেই সমাবেশে যোগ দিয়েছে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি মৎস্য ভবন, সেই মৎস্য ভবন থেকে যদি আমি বলি যে উত্তর দিকে কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত এবং এই দিকে আপনার পূর্ব দিকে সেগুনবাগিচা থেকে আপনার হাইকোর্টের সামনে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আপনার প্রেস ক্লাবের সামনে দিয়ে এই পুরো এলাকা কয়েক কিলোমিটার এলাকা আমরা দেখতে পাচ্ছি যে জনস্রোত, হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে সারা দেশ থেকে এসেছেন এবং এখানে আপনার যেহেতু মাঠ পর্যন্ত পৌঁছানোর কোনো অবস্থা নেই সেই কারণে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু এখানে প্রজেক্টর স্থাপন করা হয়েছে এবং প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবন, হাইকোর্ট, কাকরাইল হয়ে প্রেস ক্লাব হয়ে সার্কফোয়ারা এই আশেপাশের পুরো এলাকাতে অনেকগুলি প্রজেক্টরের মাধ্যমে কিন্তু মূল মঞ্চের যে সমাবেশ সেটি এখানে সম্প্রচার করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিল ধারণের জায়গা নেই, যে কারণে
আপনার এই এলাকাগুলো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে, কিন্তু আমি এখানে যারা সমাবেশে যোগ দিয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের যে মূল 7টি দাবি, সেই দাবিতে তারা যে আপনার এই সমাবেশে যোগ দিয়েছে, সেই দাবিগুলোর পক্ষে কিন্তু সাধারণ যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করে, এবং তারা বলছে যে আমরা এই দাবিগুলোর মূলত তুলে ধরা আমাদের উদ্দেশ্য। যেমন তারা বলছে যে এই যে লেভেল প্লেইং ফিল্ড, আগামী নির্বাচনকে সামনে রেখে যে লেভেল প্লেইং ফিল্ড, সেগুলোকে তারা সমানভাবে নিশ্চিতকরণের জন্য দাবি জানাচ্ছে। এছাড়া জুলাইয়ে যে গণহত্যা বিচার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানাচ্ছে। আবার কেউ বা বলছে যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। আবার প্রবাসীদের 1 কোটি প্রবাসীদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য যে দাবি, অর্থাৎ এই যে 7টি দাবি ঘুরে ফিরে নেতাকর্মীদের মুখে আমরা এই স্লোগানগুলোই লক্ষ্য করছি, এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এই স্লোগানের মাধ্যমে এবং এই সমাবেশে একাত্মতা ঘোষণার মাধ্যমে তারা এই সমাবেশে যোগ দিয়েছে। এবং সমাবেশকে কেন্দ্র করে আমরা যে উৎফুল্লতা দেখেছি তাদের ভিতরে, যে প্রজেক্টরের সামনে তারা হাজার হাজার নেতাকর্মীরা বসে সমাবেশে অংশ নিচ্ছে, এবং যারা সমাবেশে মাঠ পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু এর আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা আপনার তারা অবস্থান নিয়ে আছে। তো আরেকটি বিষয় লক্ষণীয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তাদের খুব বেশি আমরা চোখে পড়েনি, কারণ সমাবেশ স্থলের যে আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জনস্রোত, এই জনস্রোতের আমরা কোনো ধরনের পুলিশ সদস্য দেখতে পাইনি। আমরা যেটা দেখেছি যে এই সমাবেশের যে সমাবেশ সরিয়ে পুরো মাঠটি এখন যেমন আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা বিস্তৃত হয়ে গিয়েছে। তো এই ছিল সর্বশেষ সমাবেশ স্থলের কাকরাইল এবং মৎস্য ভবন এলাকার চিত্র। জি শামিমুন, আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচন যত দেরিতে হবে দেশের পরিস্থিতি তত খারাপ হবে, তাই দেরি না করে যত দ্রুত সম্ভব সংস্কার সনদ নির্বাচন এগিয়ে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ বিষয়ে আলোচনা সভায় সব কথা বলেন তিনি। আলোচনা অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব হবে না। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি। 1 বছর পূর্তি হলেও গণ অভ্যুত্থান নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল তা অধরাই থেকে গেছে মন্তব্য করে তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহত করতে চাইবে তারা জাতীয় শত্রুতে পরিণত হবে। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয়নি। 11 মাসেও ডক্টর ইউনূসের কাছে যে প্রত্যাশা ছিল সেখানে কোনো পরিবর্তন হয়নি। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যেন নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই হলেও এই সরকার বৈষম্য নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাবে, এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে এই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই 3টি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, তবেই দেশের জন্য মঙ্গল হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন সে সময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য পরিবেশ ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। প্রেস সচিব আরও বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় আগামী নির্বাচন ভালো হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে শফিকুল আলম বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে এবং সবাই খুবই আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে। 8টা বিষয়ে অলরেডি কনসেনসাস এসেছে, 7টা বিষয়ে কথাবার্তা হচ্ছে, আর 3টা বিষয়ে এখনও সেরকম কথা হয়নি। বাট আমরা মনে করি এই প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে, এবং এর পরে যেটা যে আমরা আশা করব যে জুলাই সনদটাও সবাই সাইন করবেন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বেশ কিছু সমস্যা আছে যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির 10ম সভা শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সমস্যা আছে বলেই দীর্ঘ সময়েও চুক্তি বাস্তবায়ন হয়নি। ভূমি কমিশন সহ অনেক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ছোট ছোট যেসব বিষয়ের সমাধান সম্ভব সেগুলো দ্রুতই করার চেষ্টা করা হবে। এই সরকারের সময় শীঘ্রই পরবর্তী সভা করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এবং আজকের আলোচনা অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে। যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। রংপুর নগরীতে একটি এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 15 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশনটিতে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, বাসসহ অন্তত 20টি যানবাহন। দুপুর 1:45টার দিকে নগরীর সিও বাজারে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীরা জানায় এক সপ্তাহ আগে স্টেশনটির রিজার্ভ ট্যাঙ্কে লিকেজ ধরা পড়লে কার্যক্রম বন্ধ করা হয়। সকাল থেকে মেরামতের কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে মেরামতের কাজে নিয়োজিত 4 কর্মচারী সহ অন্তত 15 জন আহত হন। আহতদের রংপুর মেডিকেলে নেওয়া হলে সোহাগ নামের এক প্রকৌশলী মারা যান। এছাড়া বিস্ফোরণে স্টেশনটির আশপাশে প্রায় অর্ধশত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, লিকেজ মেরামতের সময় ট্যাঙ্কে গ্যাসের চাপ সৃষ্টি হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলপিজি ফিলিং স্টেশনে একটি বিস্ফোরণ ঘটেছে এবং সাথে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে আসি দেখি কোনো আহত ব্যক্তিকে আমরা ক্যারি করতে পারিনি, বহন করতে পারিনি হাসপাতালে। তার আগে হাসপাতালে প্রেরণ করেছে, হাসপাতাল কাছেই। এই জন্য যারা ছিল বাইস্ট্যান্ডার তারা তাদের হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। নাগরিকদের মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে বরিশালের বিডিএস হল রুমে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে একথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আরও বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে বিতাড়িত হয়েছেন, তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের এমন রোষানলে পড়েন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। বদিউল আলম আরও বলেন, এবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা, একই সাথে যেসব আইনকানুন ও নিয়ম শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল সেগুলো সংস্কার করা। মৃত্যুর দিনে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হচ্ছে লেখক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদকে। গাজীপুরে তার নিজের গড়া নুহাশপল্লীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে পালন করা হচ্ছে 13তম মৃত্যুবার্ষিকী। তার কীর্তিকে স্মরণ করে হুমায়ুন ভক্তরা বলছেন, তিনি ছিলেন গল্পের জাদুকর। দীর্ঘ সময় বাংলা সাহিত্যকে শাসন করেছেন লেখনী দিয়ে, আর চলে যাওয়ার পরও কমেনি তার পাঠকপ্রিয়তা। যদি মন কাঁদে তুমি চলে এসো। নিজের প্রিয় জায়গা নুহাশপল্লীর লিচুতলায় 13 বছর আগে চিরনিদ্রায় শায়িত হন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এক সময় যেখানে নিজের প্রিয় মুহূর্তগুলোকে ধরে রাখতেন বিভিন্ন সময়ে, সেখানেই আজও অগণিত পাঠক ভক্ত ছুটে আসেন প্রিয় এ ব্যক্তিত্বের টানে। প্রতিবারের মতো হুমায়ুন পরিবার, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুলেল শ্রদ্ধায় ভরিয়ে তোলেন নুহাশপল্লীর লিচুতলা। প্রিয় লেখকের প্রিয় চরিত্র হিমু বা রূপা সেজে যেন লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান তারা। স্যারের শূন্যতা, এটা 21শে বইমেলাতে আমি বারবার যাই, গেলে দেখতে পাই যে স্যার নাই, তবু স্যারের বইগুলো প্রতিবার বেস্ট সেলার হয়। তাহলে স্যার থাকলে কি হতো? এই নুহাশপল্লী হচ্ছে স্মৃতি বিজড়িত স্থান স্যারের। এখানে আসলে আমরা অনুভব করি স্যারকে, এই জন্যই চলে আসা। শুধু মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী এর জন্য স্মরণ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তিনি যে লেখাগুলো লিখেছেন সেগুলো মানুষের হৃদয়ে আজীবন থেকে যাবে। সকালে 2 ছেলেকে নিয়ে স্ত্রী মেহের আফরোজ শাওন কবর জিয়ারত করে হুমায়ুন আহমেদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। জানান, প্রিয় মানুষের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার কথা। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায়,
পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে মানে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। 1972 সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস নন্দিত নরকের মধ্যে দিয়ে পাঠকের মন জয় করে নেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। এরপর অগণিত গল্প, উপন্যাস, নাটকের মধ্য দিয়ে তৈরি করেছেন কালজয়ী সব চরিত্র। তার অসামান্য কীর্তির স্বীকৃতি স্বরূপ তিনি 1994 সালে 21 পদক লাভ করেন। ডিবিসি নিউজ ডেস্ক।